আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্লিজ কেউ গল্প অল্প একটু শুনে বাজে কমেন্ট করবেন না, পুরোটা শুনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আপনারা ওই নম্বরে নক করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন গল্পটি শুরু করা যাক। শুভ এসে বসে বসে ড্রিঙ্ক করছে। এই অভ্যাসটা শুভর খুবই খারাপ। মন খারাপ থাকলেই হয়তো ড্রিঙ্ক করে, নয়তো সিগারেটের ধোঁয়া ওড়াবে। আজ শুভর মনটা খারাপ, তার কারণ হচ্ছে চারপাশের পরিবেশ। ভালোবাসা দিবস উপলক্ষে শুভর ফ্রেন্ডসরা পার্টির আয়োজন করেছে। আর এই পার্টিতে এসে চারিদিকে এত জোড়ায় জোড়ায় কাপাল দেখে শুভরও কলির কথা খুব বেশি মনে পড়ছে। কলির সাথে এটাই শুভর প্রথম ভ্যালেন্টাইন্স ডে, তাই কলির সাথে সময় কাটাতে চেয়েছিল, কিন্তু আর্জেন্ট কাজ পড়ায় শুভ বাকি সবাই সেদিন ঢাকায় ব্যাক করে। শুভ বসে বসে ভাবছে, ফাহিম এসে। কি রে, কি এত ভাবছিস? আমার ভাবনার মানুষটিকে ছাড়া আর কারোর কথা ভাবার সময় নেই, জানিস না? ও তাই তো, তোর জীবন তো আবার কলিময়। হয়েছে তোর। আমি না হয় বাধ্য হয়ে একা বসে টাইম পাস করছি, কিন্তু তুই এখানে কেন? আজকে তো তোর অর্পার সাথে থাকার কথা। ফাহিম একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওয়াইনের গ্লাস হাতে নিয়ে। তোর বোনকে কাল রাত থেকে ফোন করছি, ফোন রিসিভ তো দূরে থাক, মেসেজে রিপ্লাইও দিচ্ছে না। বলতো এভাবে কতদিন? ও শুধু আমার থেকে দূরে থাকার বাহানাই খোঁজে। এখন তো আমারও মনে হচ্ছে ওকে এভাবে বিয়ে করা ঠিক হয়নি। ওহ, রিল্যাক্স ফাইন, তুই একটু বেশি চিন্তা করছিস। আরে অর্পা তোর বিয়ে করাবো, গার্লফ্রেন্ড না। যে ও ফোন রিসিভ না করলে ওর সাথে দেখা করতে পারবি না। তোর বউ ফোন না ধরলে বাসায় চলে যা, ওকে নিয়ে কোথাও ঘুরে আয়, ওকে বেশি বেশি করে সময় দে। দেখবি না ভালোবেসে যাবে কোথায়। ভালোবাসা একটু ব্যয় হতে হয়। কিন্তু ও কি যেতে রাজি হবে? শুভ একটু বিরক্ত হয়ে ফাহিমের দিকে তাকালো এবার। এমন বডি কার জন্য করেছিস? মারামারির জন্য? বউ যেতে না চাইলে কোলো করে নিয়ে যাবি, কে তোকে বাধা দিবে? আরে লাইসেন্স করা জিনিস তোর, যখন মন চাবি নিয়ে যাবি। ফাহিম ভাইয়া কিভাবে প্রেম করতে হয় তা শুভ ভাইয়ার থেকে শিখে নাও, অনেক বছরের অভিজ্ঞতা আছে। কি বুঝলা? মাহির টিটকারি মারল। এতক্ষণ এনাম ও মাহির ফাহিম ও শুভর কথাগুলো শুনছিল। বয়সে ছোট হলেও শুভর সাথে যথেষ্ট প্রিয় ওরা। শুভর সব ভালো খারাপ কাজে এনাম, মাহির আর ফাহিম সাথে ছিল এবং আছে। ওকে, আমি চললাম তোর বোনের কাছে। কপালে যা আছে খেতে রাজি, শুধু ঝাড়ু জুতা যাতে না পড়ে দোয়া করিস। আর তোরা তিনজন ব্যাচেলর ডেট পালন কর একে অপরের সাথে। ফাহিম ভাইয়া, আমাদেরও সময় আসবে, মনে রেখো। ওকে ওকে ইমান, বাই। সবাই সবার মতো এনজয় করছে, কিন্তু দুটো চোখ শুভকে বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছে। আর সে হলো আরুষি। শুধু আরুষি না, পার্টিতে আসা অনেক মেয়েই শুভকে গিলে খাচ্ছে, কিন্তু কেউ সামনে আসার সাহস পাচ্ছে না শুভর। কারণ শুভ কোনো মেয়েকে নিজের ধারেও কাছে বেশি ঘেঁষতে দেয় না। এমন ড্রেসিং হ্যান্ডসাম মানুষটি যখন কর্কশ কণ্ঠে গেট আউট, লিভ মি অ্যালোন বলে চিল্লিয়ে ওঠে, তখন যে কোনো মেয়েই সামনে আসতে ভয় তো পাবেই। বেশিরভাগ মেয়েরাই শুভকে চেনে, তাই ওর কাছে দাঁড়েও যায় না। কিন্তু আরশি কিছুদিন হলো বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে এসেছে। কোথাও তেমন যাওয়া হয়নি বলে আজ কাজিন ব্রাদার্সদের সাথে পার্টিতে এসেছে। আর এখানে এসে নিজেরও কিছু ফ্রেন্ডস পেয়ে গেল শুভকে দেখিয়ে। ছেলেটা কে রে? ওর শুভ ভাই, পুরো নাম শুভ চৌধুরী, চৌধুরী বাড়ির বড় ছেলে। হ্যান্ডসাম, গুড লুকিং, এর সাথে ভীষণ রাগী। চাচার সাথে রাজনীতি করে, বাবার বিশাল ব্যবসার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এখনো ব্যাচেলর, আমাদের ভার্সিটিতে সিনিয়র ছিল। গার্লফ্রেন্ড নেই কোনো? মনে হয় না রে, আজও কোনো মেয়ের সাথে দেখিনি। কেন প্রেম ভালোবাসা পছন্দ করে না? তেমন তো মনে হয় না। ভার্সিটিতে যখন ছিল নিজের অনেক ফ্রেন্ডদের পালিয়ে বিয়ে করতে সাহায্য করেছে। আরশি আর কিছু জিজ্ঞেস করলো না, শুধু মুগ্ধ নয়নে শুভর দিকে তাকিয়ে আছে। শুভর এখন আর এখানে থাকতে মন চাইছে না, খুব বিরক্ত লাগছে। তার উপর আজ ড্রিঙ্কস এর নেশাও হয়ে যাচ্ছে। তাই এনাম আর মাহিরকে নিয়ে বাসায় চলে গেল। রাত 1টা বাজে। হঠাৎ করে ফোনটা ভাইব্রেট করে তো লাগলো। গুম গুম চোখে কলি। হ্যালো শুভ ভাইয়া, আমি কাল কথা বলি। আমার না ভীষণ ঘুম পাচ্ছে। ঠাপ্পু চিনিস? শুভর কর্কশ কণ্ঠ কানে এলো। না চিনলে বল, আমি এক্ষুনি এসে দিয়ে যাব।
আর আমি তোর কোন কালের ভাই? শুভর কথা শুনে কলির ঘুম জানালা দিয়ে দৌড়ে দিল। আসলে আমি দেখ কলি, এমনিতে মনটা ভালো না, আর তুই আবল তাবল কিছু বলে আমাকে রাগিয়ে তুলিস না। আপনার মন খারাপ কেন? বারে, আজ এমন একটা দিনে সবাই সবার ভালোবাসার মানুষের সাথে আছে, আর আমি তো তোকে দেখতেও পাচ্ছি না। খুব মনে পড়ছে তোকে কলি, তোকে খুব দেখতে মন চাইছে। কেন তুই আমার কাছে নেই? আমার কাছে এসে পর কলি, খুব যত্নে রাখবো আমি তোকে। আপনি কিছু খেয়েছেন? মানে উল্টাপাল্টা কিছু? ড্রিঙ্ক করেছি, আজ মনে হয় একটু বেশি করে ফেলেছি। কেন? কলি বিস্ময় হয়ে জিজ্ঞেস করলো। মন খারাপ থাকলে একটু করি, আগে করতাম না, কিন্তু গত 2 বছর তোর কথা যখনই মনে পড়তো তখন এটা ছাড়া কোনো উপায় ছিল না তোকে ভোলার জন্য। তাহলে এখন ছেড়ে দিন। তুই যেদিন পুরোপুরি আমার হবি সেদিন প্রমিস ছেড়ে দিব। কলি এ সম্পর্কে আর কিছু বলতে পারলো না। আচ্ছা, তাহলে এখন ঘুমান, অনেক রাত হয়ে গেছে। কিন্তু আমার যে তোর সাথে অনেক কথা বলতে মন চাইছে, তোর কোলে মাথা রেখে ঘুমাইতে মন চাইছে। ওদিকে কলি নিশ্চুপ। শুভ ড্রাঙ্ক হয়ে আবল তাবল বলেই যাচ্ছে আর কলি চুপচাপ শুনছে। কিছুক্ষণ পর কোনো শব্দ আসছে না ও পাশ থেকে। কলি বুঝতে পারছে শুভ ঘুমিয়ে গেছে, তাই কলিও ফোনটা কেটে ঘুমিয়ে পড়ল। ফাহিমও পার্টি থেকে এসে বারান্দায় গিয়ে অর্পার রুমে প্রবেশ করলো। অর্পা ঘুমে আচ্ছন্ন, পাশের টেবিলে চকলেট বক্স রাখা। এটা বিকেলে ফাহিম পাঠিয়েছিল অর্পার জন্য। গোলাপগুলো অর্পা খুব যত্নে ফুলদানিতে রেখে দিয়েছে, আর চকলেট বক্স থেকে কিছু চকলেট শেষও করে ফেলেছে। বাকিগুলো পরে খাবে বলে পাশের টেবিলে রেখে দিল। ফাহিম দেখে মুচকি হাসি দিল। পাগলি একটা, আমাকে ভালোবাসো ঠিকই, কিন্তু মুখ ফুটে বলবে না, শুধু জ্বালাবার জন্য। ফাহিম অর্পার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। তোমার ওই মায়াভরা মুখটার প্রেমে যে আমি বারবার পড়ি, এটা কি আমার দোষ? এরপর ফাহিম গিয়ে অর্পার পাশে শুয়ে পড়ল। আজও কোথাও যাবে না, সকালে হয়তো অর্পা রাগ করুক। ওর রাগটাও ফাহিমের এখন ভালো লাগে। কলি সকাল সকাল উঠে রেডি হয়ে শিলার সাথে স্কুলের দিকে পা বাড়ালো। মন খারাপ করে চারিদিকে নজরে দিচ্ছে। বসন্তের ছোঁয়া বইছে চারিদিকে এখনো। শুভর কথা খুব মনে পড়ছে। আজ 3 দিন হলো শুভর সাথে কথা হচ্ছে না, তাই তো নিজের অজান্তে বলে উঠল, আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে। শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজন কুড়াতে। শুভকে সাথে করে নিয়ে কলির বসন্তের সব ফুলগুলোই কুড়াতেই চেয়েছিল, কিন্তু শুভর বাবা আজমাল চৌধুরী অসুস্থ, হেমোরেজিক স্ট্রোক করেছে। এটা সাধারণত মস্তিষ্কের ভিতরে কোনো রক্তনালী ছিঁড়ে গেলে হেমোরেজিক স্ট্রোক হয়। এ ধরনের স্ট্রোক 3 মাসের মধ্যে মৃত্যু ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। তাই তো শুভ আর শুভর পুরো পরিবার হাসপাতালে ব্যস্ত। শুভর বাবার এই অবস্থা দেখে শুভর মাও অসুস্থ হয়ে পড়েছে, তাই মাকে বাসায় শুভর ছোট মা আর অর্পা দেখাশোনা করছে। আর হাসপাতালে ওরা 3 ভাই, চাচা আর ফাহিম আছে। চাচাকে প্রতিদিন রাতে জোর করে বাসায় পাঠিয়ে দেয়, কারণ উনিও অসুস্থ হলে আরও সমস্যায় পড়তে হবে সবাইকে। কিন্তু শুভর দিন রাত হাসপাতালে বাবার কাছে পার হচ্ছে। হয়তো এতদিন বাবা ভালো ছিল বলে শুভ কখনো বোঝেনি এ মানুষটিকে শুভ কতটা সামান্যও ভালোবাসে। এই কয়েকদিনের মধ্যে শুভ কলির সাথে কোনো কথাও বলতে পারেনি, শুধু একবার ফোন দিয়ে বলেছে বাবা অসুস্থ, ফ্রি হলে আমি কল করব। তাই কলিও আর শুভকে ফোন করে বিরক্ত করেনি। কলি জানে সব ঠিক হলে শুভ নিজেই ওকে ফোন দিবে। এখন আল্লাহর কাছে দোয়া করে অপেক্ষা করা ছাড়া কলির আর কিছুই করার নেই। আজ 15 দিন হলো শুভর বাবা কিছুটা সুস্থ। শুভ কিছুটা নিস্তার হলেও আবার আরেক ভেজালে পড়ে গেল। চৌধুরী পরিবারের বিশাল ব্যবসার ভার কে নেবে এখন? এত বছর আজমাল চৌধুরী এক হাতে দেখে আসছে, কিন্তু এখন ডাক্তার আজমাল চৌধুরীকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছে। শুভর চাচারও সম্ভব না, ইনাম ব্যবসার কিছুই বোঝে না। সে কলেজের প্রফেসরের পদে কিছুদিন হলো জয়েন করেছে। আর বাকি আছে মাহের, ওর পড়াশোনা শেষ হয়নি এখনো। অনেক ডিসকাসের পর শুভ সিদ্ধান্ত নিল নিজেই স্বপ্নকে ভুলে যাবে পরিবারের জন্য, আর পরিবারের ব্যবসা সামলাবে এখন থেকে। রাতে ছাদে দাঁড়িয়ে আঙ্গুলের ফাঁকে সিগারেট রেখে বাতাসে দোয়া উড়াচ্ছে শুভ। কলিকে অনেক দিন পর ফোন করলো, কলিকে সব খুলে বলল। কলি শুভকে নিজের প্রতি ভরসা রাখতে বলল।
এতদিনে চারদিকে বসন্তের ছোঁয়া থাকলেও এখন কিছুটা কমে গিয়েছে, কারণ ঋতুরাজ বসন্তকেও বিদায় দেওয়ার সময় হয়ে এসেছে। তাই পরিবেশটাও এখন আগের মতো নেই, কিছুটা গরম এখনই পড়া শুরু করে দিয়েছে। তবে মাঝে মাঝে বৃষ্টি এসে কিছুটা ঠান্ডা অনুভূতি দিয়ে যায় পরিবেশকে। আজও রাতভর বৃষ্টি হয়েছিল, কিন্তু সকাল সকাল সূর্যি মামা উকি দিয়ে পরিবেশটাকে এখন আবার গরম করে দিল। কলি, শিলা আর শিলার ছোট বোন নিপার সাথে স্কুলের দিকে যাচ্ছিল। রাস্তার চারপাশে অনেক কোলাহল, সাধারণত গ্রামের মানুষজনদের সকাল শুরুই হয় ভোর থেকে। হয়তো সকাল হতে না হতে কর্মমুখী মানুষগুলো ব্যস্ত হয়ে পড়েছে। তার উপর শিলাও আজ খুব বকবক করছে, কারণ হাতে নতুন মোবাইল পেয়েছে। নতুন মোবাইলের খুশিতে সে আজ দিশেহারা। কিন্তু মনটা একদমই ভালো না কলির, কারণ একটাই, শুভ। স্কুলের বসন্তবরণ অনুষ্ঠানের সময় এসেছিল আর কলির সাথে দেখা করতে আসেনি। ফোনে কথা হয় প্রতিদিন, কিন্তু কলির যে শুভকে খুব দেখতে মন চাইছে সে কথা কিভাবে বলবে কাউকে। বাবার ব্যবসা ধরার কারণেই শুভ একদমই সময় পায়নি, তাই মাসখানেকের উপর হলো কলির সাথে দেখাও করতে পারেনি। তবে এখন কিছুটা হলেও চাপ কমেছে। এতদিন শুভ প্রচণ্ড ঝামেলার মধ্যে ছিল। আগে শুভ মাঝে মাঝে অফিসে আসতো বাবাকে সাহায্য করার জন্য, কিন্তু এখন তো শুভকে একাই সব সামলাতে হচ্ছে, তাই সব কিছুই বুঝে নিতে কিছুটা সময় লেগে গেল। স্কুলের ছুটির পর আমি ও শিলা একসাথে বের হলাম। রাস্তার ওপারে ফুচকাওয়ালাকে দেখে শিলা দৌড়ে ওখানে চলে গেল আর টক দিয়ে 1 প্লেট ফুচকা অর্ডার করলো। শিলা মন প্রাণ উজাড় করে ফুচকা গিলছে আর আমি অবাক হয়ে দেখছি। কলি, একটা খেয়ে দেখ, খুব টেস্টি রে। না না, আমার এত শখ নেই, তুই খা তোর ফুচকা। কলি, তুই একটা আজব মাইয়া রে। আমি আজ পর্যন্ত দেখি নাই কাউরে ফুচকা মানা করতে, অথচ তুই এগুলা খেতে চাইছি না। কে রে? কেন জানি ভালো লাগে না রে, পেটেও হজম হয় না। একবার শখ কইরা চেষ্টা করছিলাম, কিন্তু রাতে পেটের ব্যথায় জান যায় অবস্থা। আরে এত তাড়াতাড়ি মরলে আমাগো কি হইব সুন্দরী? কলি ও শিলা দুজনে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলো কে। এ তো চেয়ারম্যানের পোলা শিহাব আর তার বখাটে বন্ধুরা ইলিয়াস, লিমন। এর আগে শিহাব কলিকে দূর থেকে শুধু দেখতো, আর তার বন্ধুরা গান বা শীষ বাজিয়ে ছেঁচড়ার মতো উৎপাত করত। কলি অনেকবার খেয়াল করলেও কখনো কিছু বলেনি, কারণ চেয়ারম্যানের ছেলে শুধু কলির কোনো ঝামেলা জড়াতে চায়নি। কিন্তু আজ তো একদম সামনেই এসে পড়েছে, আজ তো চাইলেও এড়াতে পারবে না। কয়েক মাস গ্রামে ছিল না, তাই এতদিন দেখেওনি। আজ আবার কোথা থেকে যেন উদয় হলো ফাজিলটা। শুনলাম আজকাল নাকি চৌধুরী বাড়ির বড় পোলার লগে তোমার খাতির বাইরে গেছে। কেমন উদ্ভট চোখে আমার দিকে তাকিয়ে দেখছে আর বলছে, যা খুবই অস্বস্তিকর লাগছে আমার কাছে। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে উত্তর দিলাম, তেমন কিছুই না শিহাব ভাইয়া। তেমন কিছু না হইলেই ভালা। অত্যন্ত তোমার জন্য। অবশ্য শুভ চৌধুরী তোমার থেকে বয়সে কত বড়, সময় মতো বিয়ে করলে তো এতদিন তোমার বয়সের মাইয়া থাকতো। আমার কেমন জানি জ্বলছে কথাগুলো শুনে, এক মুহূর্তে এখানে থাকতেই মন চাইছে না। তাই আমরা আসি। শিহাব ভাইয়া দেরি হয়ে যাচ্ছে বলে আমি শিলার এক হাত ধরে চলে যেতে নিলাম। শিহাব আমার অন্য হাতটা ধরে ফেলে রাস্তা আটকায়। আরে কই যাও, দাঁড়াও। এতদিন পর তোমার লগে কথা কইতে আইলাম, আর তুমি দেখি আমার থেকে পালাচ্ছ। আমি এক ঝটকায় হাতটা সরিয়ে নিলাম। আমি বাসায় যাবো শিহাব ভাইয়া, পথ ছাড়ুন। ছাইরা দেমো? আগে কথা শেষ কইরা নেই। গ্রামে এত জুয়ান পোলাগো রাইখা তুমি শুভ চৌধুরীর পিছে পিছে ঘুরছো, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো কি এমন দিছে আমারেও একটু কও। আমি তার মতো দিতে না পারলেও কমও দিব না, বিশ্বাস করতে পারো। এই ধরনের কথার সম্মুখীন আমি কখনো হইনি, তাই না চাইতেও চোখ দিয়ে পানি পড়ছে। আরে কাঁদো কেন? বলে চোখের পানি মুছতে হাসলে আমি দুপা পিছিয়ে চলে যাই। তোমার মনে হয় না কলি তুমি একটু বেশি বোকা? শুভ চৌধুরী ঢাকার এত সুন্দর সুন্দর মাইয়াগো পিছে না ঘুরে তোমার মতো গ্রামের একটা পিচ্ছি মাইয়ের পিছে পিছে কেন ঘুরছে তা কি তুমি বুঝো না? নাকি বুঝেও না বুঝার ভান করে মজা নিচ্ছ? শিহাব ভাইয়া, কি সব বলছেন? শুভ ভাইয়া জানতে পারলে অনেক রাগ করবে। ওই দেখছোস, আমাকে শুভ চৌধুরীর ভয় দেখাচ্ছে বলে হা 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 করে সবগুলো হেসে ওঠে। সবগুলোই যেন হাসিতে ব্যস্ত। তখন শিলা আমার হাত ধরে টেনে নিয়ে আসলো ওখান থেকে, আর পিছ দিয়ে শিহাবের বন্ধুরা চেঁচিয়ে বলছে, আরে ফুলকলি, আমাদের লগে লইয়া যাও। তুই আজ শুভ ভাইয়াকে ফোন করে বিচার দিবি। কি বিয়াদবেরা, আগে তো শুধু দূর থেকে ফয়জলামে করতো, আজ তো একদম সামনে এসে করছে। দেখছস কত বড় সাহস। শিলা চুপ কর, এমনি আমার ভালো লাগছে না।
আর খবরদার শুভ ভাইয়ের কানে যেন এসব কথা না যায়। উনি এমনি অনেক প্যারার মধ্যে আছে, তার উপর আমার এসব ঝামেলায় ওনাকে না জানানোই ভালো। উনি খুব রাগী, শোনার সাথে সাথে নিজের কর্মফলে এখানে চলে আসবে, যা আমি একদমই চাইছি না। তাহলে কি করবি? এসব এভাবে চলতে দিবি? আজ হাত ধরতে সাহস করেছে, কাল যদি... তুই চিন্তা করিস না, আমি ঠিক সামলে নিব। এখন বাড়ি চল, এমনি দেরি হয়ে গেছে। আমি ও শিলা যার যার বাসায় চলে গেলাম। আর বাসায় এসে কাউকে কিছুই বললাম না, চিন্তা করবেন বলে। অবশ্য মন খারাপ ছিল বলে মা অনেকবার জিজ্ঞেস করেছিল, কিন্তু কিছু না বলেই বুঝিয়ে নিলাম। রুমের দরজা লাগিয়ে চিন্তা করছিলাম আমি, কি আসলেই ওনার যোগ্য? সে তো অনেক ভালো কাউকে পেতে পারতো, এখনো পাবে। তাহলে এসব উদ্ভট চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ মনে হলো কেউ আমার দরজা ধাক্কাচ্ছে। আমি ঘুম চোখে আগে টাইমটা দেখে আশ্চর্য হয়ে গেলাম। স্কুল থেকে এসেই ঘুমিয়ে দিয়েছিলাম, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। নিশ্চয়ই মা দরজা ধাক্কাচ্ছে। দরজা খোলার সাথে সাথে শিলা হুড়মুড়িয়ে আমার ঘরে প্রবেশ করলো। কি রে শিলা, তুই আর সময়? আর এত অস্থির লাগছে কেন তোকে? ওর না কই তোর, ওর না পর, আর চল আমার সাথে। কোথায় আর কেন? তোর জম এসেছে। মানে? মানে শুভ ভাইয়া এসেছে। কি? কখন? তুই জানলি কিভাবে? শুধু আমি কি, পুরো গ্রাম জানে। মানে? চেয়ারম্যানের ছেলে শিহাব আর ওর বন্ধুদের নাকি শুভ ভাই গ্রামে এসেই অনেক মারধর করেছে। একটু আগেই আব্বা ফোন নিয়ে মারে বলছিল, আমি আড়াল থেকেই শুনেছিলাম। আমি মনে করলাম তুই মনে হয় শুভ ভাইয়াকে কিছু বলেছিস। শিহাবের অবস্থা নাকি তেমন ভালো না, এক হাত তো ভাঙাই গেছে। শিলার কথা শুনে আমি মাথা ঘুরে পড়ে যেতে নিলে শিলা ধরে ফেললো। এখন চল আমার সাথে। কোথায়? আমি অবাক নয়নে তাকিয়ে আছি। কোথায় আবার? শুভ ভাইয়া ডাকছে তোকে, আর ফোন বন্ধ বলে আমাকে ফোন দিয়ে তোকে ঘর থেকে বের করতে বলছে। আমি চাচিকে বলেছি তোকে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি, দুজনে মিলেই নোট করব বলে। কিন্তু উনি তো নাম্বার পেল কোথায়? আর আমি কোথাও যাব না। আমাকে আজ তুলে এক আছাড় মারবে। কোথা থেকে পেলো তা জানি না, তোকে না নিয়ে গেলে কাল নাকি আমাকে স্কুলেও ঢুকতে দেবে না। স্কুলটা তো আবার তার বাপের, জানোসই তো। সে যখন তখন আমাকে বের করে দিতে পারবে। কি জ্বালা বলতো, আমি কিছুই করলাম না, আর মাঝখান দিয়ে শাস্তি আমাকে পেতে হবে কেন? চল বলেই আমার হাত এক প্রকার টেনে নিয়ে গেল। রাস্তাঘাট কিছুটা অন্ধকার হয়ে গিয়েছে। কোনো রকমের শিলার ফোনের লাইট দিয়ে মেন রাস্তায় এসে পড়ি। একটা গাড়ি দাঁড়ানো, সামনে মাহির ভাইয়ার হাতের ইশারায় গাড়িতে বসতে বলল। আমি গাড়িতে বসে দেখি উনি এই গাড়িতে নেই। তাহলে কোথায় সে? আমি তো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। মাহির ভাইয়া যে কিছু জিজ্ঞেস করবো তাও পাচ্ছি না। কিছু দূর যাবার পর গাড়িটা থেমে গেল। মাহির ভাই আমাকে ইশারা করে সামনের একটা ব্ল্যাক কালারের মাইক্রো গাড়ি আছে, সেখানে যেতে বললো। আমার তো মনে হয় পায়ে চলছে না। কাঁপা কাঁপা হাতে গাড়ির দরজাটা ধরতে নিলে ভেতর থেকে কেউ খুলে গম্ভীর গলায় গাড়িতে বসতে বলে। আমি গাড়িতে উঠে চুপচাপ বসে পড়ি। রাত বলে তেমন স্পষ্টভাবে দেখা যাচ্ছে না ওনাকে, তবে দূরের রাস্তার লাইটের হলদে আলোয় ওনার হালকা আবছা ছায়া দেখা যাচ্ছে। মাঝে মাঝে দুই একটা গাড়ি রাস্তা দিয়ে গেলে হেডলাইটের আলোয় মানুষটির চেহারা দেখতে পাই। কতদিন পর দেখা হলো, অথচ এইভাবে। এখনো রাগী একটা লুক নিয়ে দুই আঙুলের মাঝে সিগারেট দিয়ে কালো ধোঁয়া ছাড়ছে। গাড়ির একটা জানলা বাদে সব জানলা বন্ধ বলে বাতাসের সিগারেটের এই সব ধোঁয়া আমার নাকে আসা শুরু করছে, আর তাতেই আমার কাশি হচ্ছে। আমার কাশি দেখে উনি সিগারেটটা ফেলে দিল। কিছুক্ষণ পর কাশিটা বন্ধ হলে ভাবলাম যাক একটু নিস্তার হলো। তখনই উনি আমার কোমরটা ধরে একদম কাছে টেনে নিল, আমার দু হাত বুকের ওপর, আর তার গরম নিঃশ্বাসগুলো আমার মুখের ওপর আছড়ে পড়ছে। আর আমার নিঃশ্বাস নিতে কেন জানি ভীষণ কষ্ট হচ্ছে। উনি আমার কপালে আসা ছোট্ট ছোট্ট চুলগুলো পরম যত্নে কানের পিছনে গুজে দিল। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, ফোন বন্ধ কেন তোর? স্কুল থেকে এসে খুলতে ভুলে গেছি, কিছুটা কাপা গলায় বললাম। উনি আমাকে আরও একটু কাছে টেনে এনে ঘাড়ে তার মুখ ফেলে ফিচেল গলায় বলল, ঘুমিয়েছিলি? আমি শুধু মাথা নাড়লাম, মুখ দিয়ে কিছু বলতে পারলাম না। গলা যেন শুকিয়ে যাচ্ছে আমার। আমার ঘুম হারাম করে তুই শান্তিতে কিভাবে ঘুমাস? আমার কিন্তু তোর ঘুম দেখে খুব হিংসা হয় জানিস। হঠাৎ আমার ঘাড়ে ওনার শীতল ঠোঁটের স্পর্শে কেঁপে উঠলাম। আস্তে আস্তে স্পর্শগুলো যেন আরো গভীর হতে লাগলো। ওনার প্রতিটি ছোঁয়ায় আমিও যেন হারিয়ে যাচ্ছি। কিন্তু কেন জানি আমার চোখ দিয়ে পানি পড়ছে। জানি না কেন, ওনার ভালোবাসার কারণে, নাকি এতদিন পর দেখা হওয়ার কারণে, নাকি সকালেই শিয়াবের কথাগুলো কারণে, জানি না। শুভকলির মুখটা দু হাতে নিয়ে দুটো চোখেতে চুমু দিয়ে পানিগুলো শুষে নিল। কলি হালকা ধাক্কা দিয়ে দূরে সরে বসার চেষ্টা করলো। শুভ আবার কলির কোমরকে আঁকড়ে ধরে কাছে টেনে নিয়ে নিজের ঠোঁট দুটো কলির ঠোঁটে প্রবেশ করাতে লাগলো।
মুহূর্তের মধ্যেই কলির পুরো শরীরের পশম দাঁড়িয়ে গেল। আর শুভর নেশায় যেন তীব্র থেকে তীব্র হচ্ছে। শুভর বাড়ি গরম নিঃশ্বাস গুলো কলির গালে এসে বাড়ি খাচ্ছে। আর কলির মনে হচ্ছে শুভ যদি তার কোমরকে একেভাবে না ধরতো তাহলে হয়তো ও পড়েই যেত। কলির শরীরে কেন জানি অবশ হয়ে পড়ছে। এর আগেও শুভ কলিকে এভাবে কিস করেছিল হাসপাতালে, কিন্তু আজ তো এক প্রকার উতলা হয়ে কিস করছে, যেন কত বছরের তৃষ্ণা নিবারণ হচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর এক সময় শুভ কলিকে ছেড়ে দিয়ে ঠোঁটে আবার একটা কিস করে। কলির কপালে কপাল রেখে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে শুভ। কিছুক্ষণ পর কলিকে খুব যত্নে বুকে জড়িয়ে ধরে বলে, তুই কি ভেবেছিস তুই আমাকে না বললে আমি জানতে পারবো না? কলি মাথাটা উঁচু করে শুভর দিকে তাকায়। এত অবাক হওয়ার কিছুই নেই। আমি দূরে থাকলেও আমার ছায়া তোর আশেপাশে থাকে। তোকে আমি ওখানে একা রেখে শহরে কিভাবে নিশ্চিত থাকি? তুই তো আমার পরাণ পাখি, যাকে একদিন শুভর খাঁচায় বন্দি হতে হবে। কিন্তু যতদিন বন্দি না করতে পারছি ধরে তো রাখতে হবে, তাই না? কারণ শুভর পানটা যে তোর কাছে। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? তাই তোর কাছে আসা এসব অশুভকে শুভ শেষ করে দিবে। কলির কেন জানি আজকে শুভকে দেখে সত্যিই ভয় লাগছে। কারণ শুভর এমন রূপের কথাও শুধু শুনেছে কিন্তু দেখেনি। কিন্তু শিয়াভা, কলিকে শুভর আর কিছু বলতে দিল না, ঠোঁটে আঙ্গুল রেখে চুপ করতে বলল, এই নামটা আমি আর তোর মুখে শুনতে চাই না। আমার জিনিসের দিকে হাত দেওয়ার শাস্তি ও পেয়ে গেছে। আশা করি ভুলও জীবনে তোর সামনে আসবে না। আজ সকালে শুভ ফাহিমকে সাথে নিয়ে একটা মিটিং অ্যাটেন্ড করছিল অফিসে। এমন সময় একটা নাম্বার থেকে কল আসে। অন্য কোনো নাম্বার হলে শুভ কখনোই ধরতো না কাজের মাঝে, কিন্তু কাজ ছাড়া বা বিশেষ কোনো দরকার ছাড়া এই নাম্বার থেকে তখন ফোন আসে না। তাই শুভ ফোনটা রিসিভ করলো। ফাহিম লক্ষ্য করলো ফোনে কথাটা বলতে বলতে শুভর চেহারার রং পাল্টে গেল, চোয়াল শক্ত হয়ে গেল। মুহূর্তের মধ্যে ফোনটা শরীরের সর্বশক্তি দিয়ে আছাড় দিয়ে ভেঙে চুরমার হয়ে যায়। শুভ তার পিএকে আজকের সব মিটিং ক্যান্সেল করে দিতে বলে। অফিস থেকে বের হয়ে যায়। ফাহিম বুঝতে পারে কিছু একটা হয়েছে, তাই ফাহিমও পিছে পিছে শুভর সাথে গাড়িতে উঠে বসে। কয়েক ঘন্টার মধ্যেই শুভ গ্রামে এসে পড়ে। শিহাবকে খুঁজতে হয়নি শুভর, কারণ গ্রামের শুভর কিছু বিশ্বস্ত ছেলে আছে, তারাই শিহাব আর তার বন্ধুদের ধরে এনেছে শুভর হুকুমে। বাজারে দাঁড়ানো হাজার মানুষের মনে কৌতূহল বেড়েই গেল। এই সময় এখানে শুভ চৌধুরীকে দেখে স্কুলের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে শিহাব ও তার বন্ধুদের অনেক মারে শুভকে ফাহিম একা কিছুতেই সামলাতে পারে না। এই সময় ইনাম ও মাহিরও দৌড়ে এসে শুভকে ধরে। এখানে আসার সময় ফাহিমই তাদের ইনফর্ম করে, কারণ ফাহিম ভালো করে বুঝতে পারে আজ কিছু একটা ভয়ঙ্কর হবে। ভাই শান্ত প্লিজ, তা না হলে মরেই যাবে। হার্ট ডিয়ার ইউর টাসমার আনগ্লার ক্রে আই অ্যাম ক্লিন। কিভাবে শান্ত হব আমি? এতক্ষণ চেয়ারম্যান ও স্কুলের গেটের সামনে এসে পড়েছে নিজের লোকজন নিয়ে, কিন্তু ভেতরে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ স্কুলের গেট খোলা হলে চেয়ারম্যান দৌড়ে ভেতরে ঢুকে রক্তাক্ত অবস্থা নিজের ছেলেকে পড়ে থাকতে দেখে। তারপর তাড়াতাড়ি করে ছেলেকে হাসপাতালে নিয়ে যায়। ফাহিম ফোন দিয়ে শুভর চাচাকে সব বলে এখানে কি হয়েছে। শুভ চাচা চেয়ারম্যানকে ফোন দিয়ে খুব কড়া করে শাসিয়ে দেয় যাতে কোনো পুলিশ কেস না করে, কারণ শুভর বাবা আর চাচার কারণে এখনো এলাকায় চেয়ারম্যান তিনি, তাই চাইলেও শুভর বিরুদ্ধে কিছুই করতে পারবে না। আজকের এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, আর এতে যে কলির জীবনেও প্রভাব ফেলবে তা শুভর চিন্তা করেনি। রাগের মাথায় করে ফেলেছে, কিন্তু গ্রামের মানুষজন কানাকানি করার শুরু করে দিল। চৌধুরী বাড়ির ছেলে শিহাবকে মারলো কার জন্য? সেদিন রাতেই শুভ কলিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। বেশ কিছুদিন পার হয়ে গেল। শুভ আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লো, কিন্তু ব্যস্ততার মাঝেও শুভকে একটা জিনিস খুব তাড়া দিচ্ছে, তা হলো কিছুদিন ধরে কলির বিহেভিয়ার। কলি কিছুটা দূরত্ব বজায় রেখে কথা বলে। শুভ অনেকবার জানতে চেয়েছিল কলির কি হয়েছে, কিন্তু অবশেষে শুভকে নিরাশ হতে হলো। সেই দিনের ঘটনার পর কলির জীবনে কিছুটা না বেশ কিছুটা প্রভাব ফেলেছে। পুরো গ্রামে কানাঘুষা হতে লাগলো এবং এর রেশ কলির বাসায়ও পৌঁছালো। গ্রামের মানুষের কানাঘুষা যে তার মেয়েকে নিয়ে কলির বাবা তা ভালো করে বুঝতে পারলো, কিন্তু আসলাম আমির বুঝতে পারছে না শুভর এমন করার কারণ কি।
কলিকে শুভ ছোটকাল থেকে খুব আদর করত, কিন্তু এখন শুভর কাজকর্মে অন্য কিছু আভাস পাচ্ছে। এগুলো এখনই থামাতে হবে, তা না হলে অনেক দেরি হয়ে যাবে বলে আসলাম আমির মনে করে। তাই কলিকে ডেকে শুভর সাথে কম কথা বলতে বলল। শুধু বাসায় না, কলিকে স্কুলেও খুব প্যারা সইতে হলো। টিফিন পিরিয়ডে কলি শিলার সাথে বসে গল্প করছিল, এমন সময় ওদের ক্লাসের কিছু মেয়ে এসে কলিকে খুব আজে বাজে কথাও শুনিয়ে যায়। শুভকে কিভাবে ফাঁসিয়েছ টাকার লোভে? নিজের থেকে বড় একজন মানুষকে ফাঁসাতে লজ্জা করেনি? আর শুভ চৌধুরী, ও বা কিভাবে তোমার মতো মেয়েকে পছন্দ করেছে আল্লাহই জানে। কিশোরী কলি, বয়সটাই বা কত ওর? একসাথে এত কিছু হজম করতে পারছে না। মন আর ব্রেনের মাঝে যেন এক বিশাল লড়াই পেকে গেছে, যার থেকে কলি বের হতে পারছে না। গ্রামের মেয়ে কলি, কখনো কারোর সাথে তেমন মিশে নাই, ঝগড়া তো দূরে থাক। আর এইসব কিছুর প্রভাব কলির আর শুভর সম্পর্কেও পড়ছে। অফিস আর কলির টেনশন নিয়ে শুভ এমনিই হাঁপিয়ে পড়ছে, তার উপর বাসায় গিয়ে শুভর মন মেজাজ আরো খারাপ হয়ে গেল যখন শুভর বাবা শুভর বিয়ের কথা তুলল। পরিবারের বড় ছেলে শুভ, বিয়ের বয়সও পার হয়ে যাচ্ছে, অথচ বিয়ে নিয়ে শুভর কোনো মাথা ব্যথা নেই। বিয়ের প্রতি শুভর এমন উদাসীনতা দেখে আজমল চৌধুরী ছেলের উপর খুব বেশিই নারাজ। তবে আজ ছেলেকে জবাব দিতেই হবে, কারণ শুভর জন্য খুব ভালো একটা প্রস্তাব এসেছে। এমন ভালো ভালো প্রস্তাব প্রায় আসে, কিন্তু শুভ এসব কিছুই কখনো সিরিয়াস নেয় না, আর আজও নিল না। তাই মুখের উপর না বলে শুভ ড্রয়িং রুম ত্যাগ করলো। আজমল চৌধুরী বাদে সবাই জানে এই না করার পিছনের কারণ কি। কিছুদিন পর কলির জন্মদিন, আর এবার কলি 17তে পা দিবে। আর এবারে জন্মদিনে এই শুভ কলির সাথে কাটাতে চাই। আর সামনে গেলে জানাও যাবে কলি কেন এমন করছে। কি দোষ শুভর? কেন ওদের সম্পর্কে দূরত্ব বেড়ে গেল হঠাৎ? তোর দূরত্ব যে আমাকে ভীষণভাবে পুড়াচ্ছে, তা কি তুই বুঝতে পারছিস না? সকাল সকালই শুভ গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। তবে এবার শুভ একাই গেল, কাউকে সাথে করে নেয়নি। কলির জন্মদিনের জন্য সকাল সকালই কলির মা কলির জন্য পায়েস রান্না করলো এবং নিজের হাতে মেয়েকে খাইয়েও দিল। প্রতি বছরই কলির জন্মদিনে ওর মা পায়েস রান্না করতে বলে না, কলির পছন্দ বলে। কলি তার মাকে বাবার কথা জিজ্ঞেস করলো। মা বাবা কোথায়? তোর বাবা তো ছোট ফুপুকে দেখতে গেছে, কাল রাতে ফোন এসেছিল। তো ছোট ফুপু নাকি অসুস্থ, তাই ফজরে নামাজ পড়ে রওনা দিয়ে দিল। আমাকে ডাকলে না কেন? আমিও যেতাম বাবার সাথে, কতদিন হলো দেখি না ওদের। সে কি করে হয়, তোর না কিছুদিন পর পরীক্ষার পর তোরে মিলি আপুর বাসা থেকে কিছুদিন ঘুরে আসিস। মেয়েটা বারবার ফোন দেয় তোকে নিয়ে যাওয়ার জন্য। সত্যি মা? সত্যি, আমি তোর বাবাকে বলে দিব নি। কলি, শিলা ও নিপার সাথে স্কুলের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পথে শুভর গাড়ি দেখে থেমে যায়। শুভকে এত সকালে দেখতে পেয়ে কলি খুবই আশ্চর্য হলো। তার মানে শুভ রাতভর ড্রাইভিং করে কলির সাথে দেখা করতে এসেছে। শিলা ও নিপা কলিকে রেখে স্কুলের দিকে চলে গেল, কিন্তু কলি এখনো সেখানে দাঁড়িয়ে আছে, আর আশেপাশে কেউ আছে কি না বারবার আর চোখে চেক করছে। গাড়িতে বসা অবস্থায় এতক্ষণ ধরে কলি সব কিছু দেখছিল শুভ। কলিকে হাত দিয়ে ইশারা করার পরও যখন কলি গাড়িতে উঠল না, তখনই শুভই বের হয়ে কলির হাত ধরে টেনে গাড়িতে বসালো। গাড়ি চলছে তার আপন গতিতে। কলি আর চোখে বারবার শুভর দিকে তাকাচ্ছে, আসলে বোঝার চেষ্টা করছে শুভ রেগে আছে নাকি। কিন্তু আজ কলি ব্যর্থ। শুভ মুখের ভঙ্গিমা দেখে কিছুই বোঝার উপায় নেই, কিন্তু কলি ভীষণ ভয়ে আছে, কারণ কলি জানে অনেক দিন ধরে শুভর সাথে একটাবারও ভালো করে কথা বলেনি কলি। শুভর ফোন মেসেজ এর রিপ্লাইও ঠিক মতন দেয়নি, তার জন্য আজ তাকে কয়টা থাপ্পড় খেতে হয় কে জানে। কলি গালে হাত দিয়ে কথাগুলো ভাবছে। এই লম্বু না জানি তোর কি অবস্থা করে, আল্লাহ জানে। কলি গাড়ি অনেকক্ষণ ধরে চলছে, কোথায় যাচ্ছে দেখার জন্য কলি বাহিরের দিকে তাকিয়ে খেয়াল করলো গ্রাম থেকে অনেকটা দূরে চলে আসছে তারা। আশেপাশে এখন আর বাড়িঘর দেখা যাচ্ছে না, তবে পথের দুধারে ঘন শালবন, যত দূর চোখ যায় শুধু গাছ আর গাছ। কিছুক্ষণ পর একটা বিলের পাড়ে এসে গাড়িটা থেমে গেল। কলি চারপাশে তাকিয়ে দেখে জায়গাটা অনেক সুন্দর। লতা পাতা গুলমে ভরা বিলের পানিতে ফোটা অজস্র লাল শাপলাগুলো যেন আজ সূর্যের আভাকেও হার মানিয়ে দেবে। দেখলে চোখ দাঁড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। এমন জায়গায় কলি আগে আসা হয়নি। চারপাশে প্রকৃতি দেখতে কলি এতটাই ব্যস্ত যে পাশে বসা শুভ যে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার কোনো খবর নেই।
মুখে বিশাল হাসি বিস্তীর্ণ করে যখন শুভর দিকে তাকালো, মুহূর্তে মুখটা মলিন হয়ে গেল। সাথে সাথে চোখ সরিয়ে ফেলে কলি, কারণ শুভর চোখের দিকে তাকালে যে হারিয়ে যেতে মন চায়। এই চোখের মায়ায় যে পড়ে যায় বারবার। ছেলেদের চোখেও যে এত সুন্দর হয় তা হয়তো শুভকে না দেখলে কলি জানতেই পারতো না। তুই কি জানিস তোর এই হাসিটা দিয়ে আমাকে কত রকম ঘায়েল করিস? তুই যখন প্রাণ খুলে হাসিস আমার মনে হয় আমার মনের বাগানের ফুলগুলো যেন একত্রে ফুটে উঠেছে। বারবার তোর এই হাসির মুখটা যেন আমার রাগগুলো দোয়ার মতো উড়ে যায়। কলি চুপচাপ মাথা নিচু করে কথাগুলো শুনছিল, কিন্তু মুখ দিয়ে কিছুই বলছিল না। তাই শুভ কলিকে টেনে কাছে এনে নিজের কোলে বসালো, হাত দুটো দিয়ে কলির কোমর আবদ্ধ করে ফেললো। কি হয়েছে জান, এমন কেন করছিস আমার সাথে? বল, তোর এই চুপ আর মনের মুখ আমাকে শান্তি দিচ্ছে না। আমি কি এমন কিছু করেছি যাতে তুই কষ্ট পেয়েছিস? বল প্লিজ, আমি নিজেকে শুধরিয়ে নিব, প্রমিস। শুভ কলির কাঁধে নিজের মাথাটা রেখে, তবু আমাকে এভাবে শাস্তি দিস না। কলি কি বলবে? কলি তো নিজেই গোলক দাদার মধ্যে ঘুরছে, সে তো নিজেই জানে না। অন্যের অভিমানগুলো সব শুভর উপর ফেলছে। সবার কটু কথাগুলো কলিকে ভীষণভাবে ভেঙে ফেলেছে, কারণ কলির ছোট মন এসবের জন্য প্রস্তুত ছিল না। মুহূর্তের মধ্যে শুভকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো কলি। শুভ কলিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে শান্ত করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর কলি কান্নাটা কিছুটা বন্ধ হলে শুভ কলির মুখটা দু হাত দিয়ে ধরে, কি হয়েছে বল আমাকে। এবার কলি মুখ খুললো। সেই দিন শুভ যাওয়ার পর থেকে কি কি হলো সব বলল। বাবাও আপনার সাথে কথা বলতে মানা করেছে, কেন সবাই এমন করছে? এসব শুনে শুভ কিছুটা চিন্তিত হয়ে পড়লো। সেদিন ওর এমনটা করা ঠিক হয়নি। কলির কথাটা অন্তত ভাবা উচিত ছিল। আজ ওর আগের করা একটা ভুল কাজের জন্য কলির দিকে আঙ্গুল তোলার সাহস পাচ্ছে সবাই। শুভ কলির ছোট ছোট আঙ্গুলের মধ্যে দিয়ে আঙ্গুলগুলো ঢুকিয়ে মুঠো করে নিল। জানিস কলি, আমি বলেছিলাম না আমাদের সম্পর্কটা এতটা সহজ না। তোর আর আমার মধ্যে একটা বিশাল দেওয়াল আছে। এই দেওয়ালটা এতটা পার হওয়া সহজ হবে না আমাদের জন্য, কারণ আমরা যখনই এক হতে যাব দেওয়ালটা আর উঁচু হয়ে যাবে আমাদের জন্য, আর আমাদেরকে বাধা দেওয়ার জন্য। তোকে আর আমাকে আরও অনেক কিছু শোনার জন্য তৈরি হয়ে থাকতে হবে। অনেকে অনেক কথা বলবে, কিন্তু সব থেকে সত্য কথা হলো তুই আমাকে ভালোবাসিস আর আমি তোকে। সারা দুনিয়া এসেও এটা চেঞ্জ করতে পারবে না, নাহি তোকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে। তাই কোনোদিন এসব কথা শুনে আমাকে শাস্তি দিবি না। আমি এসব কটু কথা সহ্য করতে পারবো, কিন্তু তোর অবহেলা সহ্য করতে পারবো না। শুভর কথাগুলো শুনে কলিও শুভকে টাইট করে জড়িয়ে ধরলো। তা দেখে শুভ হেসে দিল। তুই কি জানিস তুই যে একটা পাগল, আর আমাকেও পাগল করে দিচ্ছিস দিন দিন। শুভর পাগল। কলিকে নিয়ে শুভ গাড়ি থেকে নেমে বিলের পাড়ে বসলো। লাল শাপলা দিয়ে পুরো বিলটা ভরে আছে। মাঝে মাঝে কিছু সাদা বকও উড়ে যায়। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? শুভ কিছুক্ষণ কলির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে হঠাৎ কলির মাথায় এই প্রশ্ন আসলো কেন। আর কলি সে তো এখনো শুভর দিকে তাকিয়ে আছে উত্তর জানার জন্য। কয়েকজন আছে। কয়েকজন মানে? আমি তো দেখলাম আপনার আইডিতে ছেলের থেকে মেয়ের সংখ্যাই বেশি, তা আবার যেমন তেমন না, এক একটা লুচ্ছা মার্কা। কলির কথা শুনে শুভর চোখগুলো বের হয়ে যাবার মতো। কি বলছিস? আর 1 মিনিট, তুই আমার আইডি চেক করেছিস কবে? তুই আইডি খুলেছিস? না, আমি এখনো খুলি নাই। আমাকে তো শিলা দেখাইলো, ভাবছি এবার আমারও খোলা দরকার, তাহলে আমারও কয়েকটা বয়ফ্রেন্ড হবে। কি বলেন? কলি শুভর দিকে ব্রুটা উঁচু নিচু করে বলল। শুভ বুঝতে পারলো তার পিচ্ছি তাকে কথার জালে কি বোঝাতে চাইছে। তাই শুভ কলির এক বেনি টেনে নিজের সামনে বসালো। লাগছে তো। পকেট থেকে মোবাইলটা বের করে কলির হাতে দিল। আমি এটা কি দিয়ে করব? তোর যা চেক করার করতে পারিস, আমাকে লুকিয়ে কোনো কিছু চেক করার লাগবে না। আর ফ্রেন্ড লিস্টে 1000 ফ্রেন্ড থাকলে কি হবে? আমি তো কারোর সাথে কথা বলি না, তুই চেক করতে পারিস। ফোনটা তো লক করা। পাসওয়ার্ড দে, খুলে যাবে। আপনার পাসওয়ার্ড আমি কিভাবে জানবো? তাই তো। আচ্ছা, টাইপ কর। কলি শুভর দিকে অবিশ্বাস্য চোখে তাকালো, তারপর টাইপ করলো। মোবাইল সত্যিই খুলে গেল। কলির মুখে রাজ্য জয় করা হাসি ফুটে উঠল। এরপর শুভর আইডিতে গেল। এখানেও সেম পাসওয়ার্ড ছিল। প্রায় 1 ঘন্টা ধরে কলি শুভর মোবাইলটা চেক করলো। এদের মধ্যে কয়েকজনকে তো ব্লক লিস্টে ফেলে দিল কলি। আর শুভ বসে বসে কলির কাণ্ডগুলো দেখছে।
শুভ জানে কলি ওকে সন্দেহ করছে না, কিন্তু আজ শুভ কলিকে বাধা দিলেন না চাওয়া সত্ত্বেও সন্দেহ অবশ্যই করত। এইসব কিছু কলির বয়সের দোষ। সময়ের সাথে ম্যাচুরিটি বাড়লে কলিও এসব আবল তাবল চিন্তা আর করবে না। অনেক দিন পর শুভ কলির সাথে কিছু ভালো সময় কাটালো, কিন্তু এখন যেতে হবে, কারণ কলির স্কুলের ছুটির সময় হয়ে যাচ্ছে। তার আগে কলিকে পৌঁছে দিতে হবে। কলিকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে শুভ আবার ঢাকায় রওনা দিল। অর্পা ফ্রেন্ডসদের সাথে শপিং করতে এসেছিল। শপিং শেষে সবাই কফি হাউসে কফি খাওয়ার প্ল্যানিং করলো। সেখানে হঠাৎ চোখ পড়লো সামনের টেবিলে বসে থাকা কাপলের ওপর। এ আর কেউ না, ওরই হাজবেন্ড ফাহিম, তা আবার এক সুন্দরী মেয়ের সাথে। কিছুক্ষণ পর মেয়েটি ফাহিমের হাতটা ধরে, ফাহিমও মুচকি হেসে অন্য হাত দিয়ে মেয়েটার হাত ধরে কিছু একটা বলে, যার কারণে মেয়েটি খুশি হয়ে যায়। অর্পার আগে ফুসফুস করতে করতে ফাহিমের সামনে যায়। ঘরে বউ রেখে এইসব করতে লজ্জা করে না তোমার ফাহিম? সামনে তাকিয়ে দেখি অর্পা দাঁড়িয়েছে। সুন্দর চেহারাটা রাগে পেদরিদের মতো করে ফেলেছে। অর্পা, তুমি এখানে কি করো? কেন, এখানে বুঝি আমার আসা নিষেধ? আর ভালোই হয়েছে এসে, আজ না আসলে তো তোমার প্রেম লীলা দেখতেই পারতাম না। কি যা তা বলছো? তোমার মাথা ঠিক আছে? বাসায় যাও, পরে কথা বলবো। কি বললে ফাহিম তুমি? আমি পাগল? আরে আশ্চর্য, আমি কখন তোমায় পাগল বললাম? এই মাত্র কি বললে? আমার মাথা খারাপ? এই মেয়ের কারণে তুমি আমাকে পাগল বলে? আমি আজ এই মেয়েকে কালা পানিতে চুবিয়ে মারব। বলে অর্পা ঈশিতার দিকে আগালে ফাহিম অর্পাকে ধরে ফেলে। কি করছো অর্পা? ও আমার আর শুভর কলেজ ফ্রেন্ড। কাল ওই লন্ডন থেকে এসেছে। ওর হাজব্যান্ডের সাথে ওর কিছু ঝামেলা চলছিল বলে আমার আর শুভর হেল্প চাইতে আসে। শুভই তো নেই, তাই আমি একা এসেছি ওর সাথে দেখা করতে। তুমি অর্পা রাইট? মাহিমের ওয়াইফ। তোমার কথা অনেক শুনেছি মাহিমের কাছে। মাহিম যা বলেছে সত্য, বিশ্বাস না হলে শুভকে জিজ্ঞেস করতে পারো। মাহিম, আজ আসি রে, শুভ আসলে আমায় কল দিস। ঈশিতা চলে গেলে ফাহিমও যাওয়ার জন্য পা বাড়ায়। অর্পা এক হাত ধরে সরি বলে। ফাহিম অর্পার হাতটা সরিয়ে। সরি শব্দটার মিনিংসও জানো না তুমি। যদি জানতে তাহলে আমার সরিগুলো এতদিনে অ্যাকসেপ্ট করে নিতে। আর আমি যে তোমার হাজব্যান্ড এখনও সেটা মনে রাখার জন্য ধন্যবাদ। ফাহিম চলে গেলে কিছুটা রাগ আর কিছুটা অভিমান নিয়ে, আর অর্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাহিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। চোখগুলো কখন চলচল হয়ে গেল অর্পা বুঝতেও পারলো না। কলি বাড়িতে এসে কলির ওর কাজিনদের চিল্লাচিল্লি শুনতে পেয়ে দৌড়ে ঘরের ভিতরে গিয়ে দেখে মামুন পায়ের উপর পা তুলে মোবাইল টিপছে, আর জুই জবা প্রতিবারের মতোই ঝগড়া করছে, তাও আবার একটা সিঙ্গারা নিয়ে। জুই বলছে এটা ওর বাগের, আর জবা বলছে ওর। কলি ওদের সামনে কখন ধরে দাঁড়িয়ে আছে সেদিকে কোনো খবর নেই কারোরই। তাই কলি সিঙ্গারাটা নিয়ে খেতে খেতে নিজের রুমের দিকে চলে গেল। জুই জবা এতক্ষণে হুঁশ আসলো। কলি এবারে ওদের ঝগড়ার পায়দা নিল। দুজনে কলি বলে চিল্লিয়ে উঠল। এতক্ষণ পর মামুনও বুঝতে পারলো এখন রুমের মধ্যে ছোটখাটো একটা টর্নেডো হবে। জুই জবা কলিকে মারার জন্য ওর পিছনে ছুটতে লাগলো। কলিও বুঝতে পেরে দৌড়ে ওর পুকুর পিছনে লুকিয়ে পড়লো। কলির পুকুও কলিকে আড়াল করে ফেললো। এই থাম, খবরদার, আমার মেয়ের দিকে যদি এক কদম আসিস তাহলে কিন্তু তোদের দুজনকে আজ কিছুই খেতে দেব না। মা, তুমি সবসময় কোলের সাপোর্ট করো কেন? জানো ও কি করেছে? আমার জানতে হবে না, যা তোরা এখান থেকে। আমার মেয়েটার সাথে বাজাবাজি করার বাহানা খুঁজিস। সত্যি বলছো ফুপু? তুমি আমাকে বেশি আদর করো বলে আমাকে হিংসা করে। কলিওর ফুপুকে জড়িয়ে ধরে একটু ন্যাকামি করে বলছে। সেলিনা বেগম কলির বাবার আপন ছোট বোন। আজ সকালে কলির বাবা সেলিনা বেগমকে দেখতে গিয়েছিল। আসলে বাইকে নিজের অসুস্থতার মিথ্যে কথা বলে নিজের বাড়িতে আসতে বাধ্য করলো। ব্যস্ততার অজুহাতে কলির বাবা অনেক দিন ধরে বোনের সাথে দেখা করতে পারছিল না, তাই ভাইকে দেখার জন্য একটু মিথ্যে বলতে ক্ষতি নেই মনে করে। কলিকে ছোটকাল থেকে খুব আদর করে, এমনকি নিজের মেয়েদের থেকেও বেশি। সে তো আশায় আছে মামুনের বউ করে কলিকে সে নিজের কাছেই একেবারে নিয়ে যাবে। শুভ আজ অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়িতে যেতে হবে বলে, কারণ আজ নাকি শুভর বাবা আজমাল চৌধুরীর ছোটবেলার বন্ধু শাপিন রহমান এবং তার পরিবার ডিনারে আসবে। তাই শুভকেও বাসায় তাড়াতাড়ি আসার জন্য আজমাল চৌধুরী নিজেই ফোন দিয়ে জানায়। শুভ প্রথমে রাজি না হলেও পরে বাবার জোরাজোরিতে বাধ্য হয়ে আসতে। শাপিন রহমান ও তার ওয়াইফ ও তার দুই কন্যা আরশি ও আরোহীকে সাথে নিয়ে চৌধুরী বাড়িতে পৌঁছালো। তাদের রিসিভ করতে বাড়ির সদর দরজায় মিস্টার এবং মিসেস চৌধুরী স্বয়ং আসলো।
ছোটবেলার বন্ধু, তার উপর এত বছর পর দেখা পেয়ে দুইজন কোলাকুলি করে নিল। আজমাল চৌধুরী বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দিল তাদেরকে। কিন্তু আরুষি চোখ খুঁজছে শুধু একজনকেই, সে হলো শুভ। সেই দিন শুভকে দেখার পর থেকেই শুভকে পাওয়ার জন্য পাগল হয়ে যায় আরুষি। তাই তো শুভর ডিটেলস খোঁজার পর জানতে পারে তার বাবা আর শুভর বাবা বাল্যকালের ফ্রেন্ড। এই সুযোগে নিজের বাবাকে তার পছন্দের কথা জানায়, এমনকি জিদ ধরে বিয়ে করলে শুভকেই করবে, তা না হলে এ দেশ ছেড়ে একেবারের জন্য চলে যাবে। সাবিন রহমান মেয়ে আরুষির প্রতি একটু দুর্বল, তাই মেয়ের সব চাওয়া তিনি সব সময় পূর্ণ করেছেন, এবারও করবেন বলে কথা দিয়ে দিল। তাই তো চৌধুরী বাড়িতে নিজ থেকেই ডিনারের দাওয়াত চেয়ে নেন। কিছুক্ষণ পর শুভ বাসায় এসে পড়ে, আর সেই ড্রয়িং রুমে সবাইকে একত্রে পেয়ে যায়। শুভ সবার সাথে পরিচয় হয়ে কিছুক্ষণ কথা বলে ফ্রেশ হতে নিজের রুমে যায়। শুভর সাথে কত কথা বলবে বলে ভেবে এসেছিল আরুষি, কিন্তু শুভকে দেখে আরুষির কথা যেন বন্ধ হয়ে যায়। শুভর রুমে এসে কলিকে আগে একটা ফোন করে, কিন্তু কলির ফোন রিসিভ করে না বলে ফ্রেশ হতে চলে যায়। মামুন কলি ছাদে দাঁড়িয়ে কথা বলছে, আর জুই জবা আবার কিছু একটা বিষয় নিয়ে ছোটখাটো ঝগড়া করছে। আসলে জুই জবা জমজ, কিন্তু তাদের সম্পর্ক দা কুমড়োর মতো, তাই তো সারাক্ষণ লেগেই থাকে। কলির থেকে 1 বছরের ছোট তারা। কি রে, তোর হিরোর কি খবর? কলি আজ প্রথম মামুনের কথায় লজ্জা পেল। ও মাই গড কলি, তুই লজ্জা পাচ্ছিস? তার মানে চুটিয়ে প্রেম চলছে, ঠিক তো? ভাইয়া, তুমি কিন্তু সবসময় বেশি কথা বলো। মামুন কলির গালগুলো টেনে। মাই লিটল সিস্টার, আমি বেশি কথা বলি না, হাসা কথা কই, তাই তো তোর গালটা টমেটোর মতো লাল হয়ে গিয়েছে। এখন আমাকে সব বল, যা জানি না আমি। অ্যাকচুয়ালি কলি আর মামুন খুব ক্লোজ। মামুন কলির থেকে প্রায় 4 বছরের বড় হলেও দুজনের সম্পর্কটা অনেকটা বন্ধুত্বের মতো। শুভর প্রতি ওর ফিলিংসের কথা ও সবার আগে মামুনই জানতে পারে, কিন্তু তখন মামুন এসব কলির আবেগ বলে মনে করত, আর এক সময় ঠিক হয়ে যাবে বলে আশা করত। কিন্তু মামুনের আশায় কলি জল ঢেলে দেয়। কলি মামুনকে সব খুলে বলে। সত্যি বলছিস শুভ ভাইও তোকে ভালোবাসে? অনেক। ও মাই গড, অবশেষে নিজের পাগলামিতে শুভ ভাইকেও জড়িয়ে ফেললি। আচ্ছা, মামা জানে কিছু? না, বাবা তো আমাকে শুভর সাথে কথা বলতেও মানা করেছে, জানো। কলির মনটা খারাপ হয়ে গেল মামুন কলির মনটা ঠিক করার জন্য। জানিস তোর ফুফু কি প্ল্যানিং করছে? কি? কৌতূহলবশত জানতে চাইলো। তোর আর আমার বিয়ে দিতে চাই। কি? আমি তোমাকে বিয়ে একদমই করবো না। আমি মনে হয় তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি। তাহলে ঠিক আছে। আচ্ছা, ফুপুকে কিছু বলনি তুমি? বলে দিয়েছি, আমার দরকার হলে কলা গাছকে বিয়ে করব, তবুও কলিকে ইম্পসিবল। ঠিক। কলি অন্যমনস্ক হয়ে বলল, তার মানে কি আমি কলা গাছ থেকেও খারাপ? এই কথা বলে কলি মামুনকে মারতে লাগলো। মামুন আর কলির সম্পর্কটাই এমন, কিন্তু ওদের এই সম্পর্ক অনেকেই বুঝে না। সব সম্পর্ক যে প্রেমের হতে হবে এমন কোনো কথা নেই। কিছু সম্পর্ক আপনাকে বাঁচতে, হাসতে, আবার সামনে বাড়াতেও সাহায্য করে। তাই সব সম্পর্কের মানে খুঁজতে যাবেন না কখনো। আচ্ছা এবার থাম, শুনলাম আমার পাখি নাকি ফোন দিয়েছে, নাম্বারটা দে তো। শিলা জানলে আমাকে খুন করবে। আরে জানবে না, তুই বলছিস তোর মোবাইল থেকে চুরি করে নিছি। ছি, তুমি আমাকে মিথ্যে বলছো? আমার জন্য একটু মিথ্যা বলতে পারবি না? কেমন বোন তুই? আর নিজে তো প্রেম করে ঘুরে বেড়াচ্ছিস, আমার লাইনটা একটু ধরিয়ে দে। পারুম না, নিজেরটা নিজে কইরা নাও। মামুন অনেক আগ থেকে কলির বান্ধবী শিলাকে পছন্দ করে, কিন্তু বেচারা আজও তার মনের কথা বলতে পারেনি। আর শিলা যেহেতু ফোন ছিল না, তাই এতদিন কথাও বলতে পারতো না। মাঝে মাঝে কলিদের বাসায় আসলে দেখা হতো, এতটুকুই। কিন্তু এখন যেহেতু শিলার হাতে ফোন আছে, তাই এবার যেভাবেই হোক শিলাকে লাইনে আনতে হবে। মামুন ভাবছে শুভ ড্রয়িং রুমে বসে সবার সাথে বসে আছে, আর সে বারবার পারে না, চোখ দিয়েই শুভকে গিলে খাচ্ছে, কিন্তু শুভর সেই দিকে কোনো খবর নেই। শুভ তার মোবাইলে ব্যস্ত, কারণ কলি মেসেজ করেছে। বাড়িতে মেহমান, তাই হয়তো আজ কথা বলতে পারবো না। কিন্তু শুভ কিছুতেই মানছে না। কলিকে যথারীতি কয়েকটা হুমকি দিল, আজ কথা না বললে ওর কপালে খারাপই আছে। মাহির, ইনাম, রাহি ও অর্পা, আরশি আর আরোহীর সাথে সবাই মিলে গল্প করছে, শুধু শুভ ছাড়া। শুভ এখানে একদমই ভালো লাগছে না। কলির উপর ভীষণ রাগ উঠছে। সামনে থাকলে হয়তো বুঝিয়ে দিত শুভকে রাগানোর পরিণতি কি হতে পারে। তাই মাকে বলে নিজের রুমে চলে গেল। শুভকে চলে যেতে দেখে আরশির মনটা খারাপ হয়ে গেল। এত কষ্ট করে সেজে গুজে এসে কি লাভ হলো? খারুসটা আমাকে একবারও দেখলো না।
এদিকে আজমাল ও শাপিন রহমানের মধ্যে কিছু কথা হলো যা কারো কানে এখনো পৌঁছায়নি। সবাইকে সারপ্রাইজ দিবে বলে কাউকে বলবে না, এখন তারা ডিসিশন নিল। কিছুদিন পর মিস্টার এবং মিসেস চৌধুরীর 35তম ম্যারেজ অ্যানিভার্সারি। সেই দিন একটা পার্টির আয়োজন করা হবে, সেখানে সবাইকে সারপ্রাইজ দিবে। কিন্তু এই সারপ্রাইজ কলি আর শুভর জন্য কতটা ভয়ানক হবে কে জানে। তাদের মাঝের বাধা হওয়া দেওয়ালটা যেন আরো শক্ত হয়ে যাচ্ছে, যা হয়তো শুভ চাইলেও ভাঙতে পারবে না। কলির বাবা উঠানে বসে পত্রিকা পড়ছে। হঠাৎ কি মনে করে কলির মাকে ডাক দিল এক কাপ চায়ের জন্য। কলির মা এক কাপ চা হাতে নিয়ে উঠানে বসা আসলাম আমিরের দিকে গেল। কলির বাবা আসলাম আমির স্ত্রীর দিকে তাকিয়ে হাসি মুখে চাটা হাতে তুলে নিলেন। চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তি কণ্ঠে বললেন, জানো কলির মা, তোমার হাতে চায়ের স্বাদ আমি এখনো আর কারো হাতে পাইনি। কেমনে বানাও এমন চা, কহো তো? আপনি একটু বাড়াইয়া কইতাছেন। এ এমন কি আর, চাপাতি, চিনি, দুধ হয়ে গেল চা। আপনার কাছে তো আমার হাতে সব রান্নাই ভালো লাগে। এটারে ভালোবাসা কই, বুঝেছো? হয়েছে, বুড়া বয়সে ভীমরতি শুরু করেছেন মনে হয়। একটা কথা শুনছো? কোনো কথা? চৌধুরী বাড়ির বড় বলা শুভর বিয়ে ঠিক হইয়া গেছে। আমাকে চেয়ারম্যান এঙ্গেজমেন্টের দাওয়াত দিয়া গেল। চৌধুরী নিচে আইসা ভালোই হইছে, কি কও? বিয়ার বয়স তো পার হইয়া যাইতেছে, আর কত? হঠাৎ ভেতরের রুম থেকে কিছু পড়ার শব্দ হলো। কলির মা বুঝতে বাকি রইল না, কলি সব শুনে ফেলেছে। কলির মা দেখো তো কি পড়লো। কলির মা তাড়াতাড়ি করে কলির রুমের দিকে ছুটে গেল। কলি মাটিতে বসে আছে, চোখ দিয়ে অনবরত জল পড়ছে। কলির মা দৌড়ে গিয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরে, বুকে মাথা রেখে কাঁদতে থাকে। মা, এটা সত্য হতে পারে না। কাল রাতেও কথা হয়েছে তার সাথে। সে তো আমায় বলেনি সে বিদেশে যাচ্ছে কিছুদিনের জন্য। কিন্তু রিয়ার কথা মনে নেই। এসব মিথ্যা, সব মিথ্যা, আমি বিশ্বাস করি না মা। বলেই কাঁদতে লাগলো। কি বলে মেয়েকে সান্ত্বনা দিবে কলির মা জানে না। মেয়ের খুশির কথা চিন্তা করে মেয়ের থেকে দ্বিগুণ বড় শুভকে মেনে নিয়েছিল মেয়ের জন্য। কিন্তু এখন কি হবে? আজ 3 দিন হলো শুভকে ফোন করে পাচ্ছে না কলি। পাবে বা কি করে? শুভ তো আগে বলেছে ওকে কিছুদিনের জন্য লন্ডনে যেতে হবে প্রজেক্টের কাজের জন্য। শুভ অবশ্য বলেছিল ফোন দিবে, কিন্তু 3 দিন ধরে ফোন দেয়নি কলিকে। কলি সারাদিন ফোন হাতে বসে থাকে শুভর সাথে একটিবার কথা বলার জন্য, কোনটা সত্য আর কোনটা মিথ্যা জানার জন্য। 3 দিন ধরে অপেক্ষা করার পর কলি কিছুটা অধৈর্য হয়ে রিহাকে কল করে, কিন্তু তেমন কোনো লাভ হয় না। রিহা শুধু জানে শুভ অনুষ্ঠানের দিন সকালে বিডিতে আসবে। 3 দিন ধরে কলির নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেছে, রুম থেকেও বের হয় না, সারাদিনই বসে বসে কাঁদে। কলির বিশ্বাসই হচ্ছে না শুভ ওকে ধোঁকা দিবে। কলির এমন অবস্থা দেখে কলির মা মামুনকে ফোন দিল। কলির মা জানে মামুনি পারবে ওকে এখন স্বাভাবিক করতে। এছাড়া কলির এসব পাগলামির কথা যদি কলির বাবা জানতে পারে তাহলে নিঃসন্দেহে কলির বিয়ে তাড়াতাড়ি দিতে চাইবে, যাতে শুভর ভূত কলির মাথা থেকে সরে যায়। এছাড়া কলি এখানে একা থাকলে আবার যদি নিজের কোনো ক্ষতি করে বসে, তাই কলিকে মামুন তার নিজের বাসায় নিয়ে গেল। এভাবে আরো বেশ কিছুদিন পার হয়ে গেল, কিন্তু কলি শুভর কোনো খবর পেল না। আজ 10 দিন পর শুভ দেশে ব্যাক করলো, আর এসেই কলিকে কল করলো, কিন্তু কলির ফোন বন্ধ। শুভর একটু চিন্তা হলো, কারণ কলি শুধু স্কুলে গেলে ফোনটা বন্ধ করে রাখে আর বাকি সময় সাইলেন্ট মোডে থাকে। কিন্তু আজ কি হলো? এখন তো কলির স্কুলও বন্ধ। শুভর মনটা ছটফট করছে একটিবার কলির সাথে কথা বলার জন্য। চাইলেও কলির সাথে দেখা করতে যেতে পারবে না, কারণ শুভর বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি। শুভ রেডি হয়ে চলে গেল পার্টিতে অ্যাটেন্ড করতে। বাসার সবাই অলরেডি এখানে উপস্থিত। শুভকে আসতে দেখেই শুভর বাবা এগিয়ে এলো। ও মাই সান, আই হ্যাজ ওয়েটিং ফর ইউ। শুভকে টেনে স্টেজে নিয়ে গেল আজমাল চৌধুরী, যেখানে অলরেডি আরশি আর তার পরিবার দাঁড়িয়ে ছিল। আরশিকে অনেকটা বউ বউ লাগছে শুভর কাছে। শুভ ভাবছে পার্টি ওর বাবা মার, অথচ আরশি এত সাজছে মনে হয় পার্টির কেন্দ্রবিন্দু ওই। কিন্তু শুভ বুঝতে পারছে না কেন ওকে এখানে আনা হলো। আবার তার পাশে আরশিও দাঁড়িয়ে আছে। শুভর দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, তবে হাসছে কম, লজ্জা পাচ্ছে বেশি। শুভ বুঝতে পারছে না এভাবে লজ্জা পাওয়ার কারণটা কি। শুভ ওর ভাইদের চোখের ইশারায় দিয়ে জানতে চায় এখানে কি হতে চলেছে, কিন্তু সবাই হাত উঠিয়ে ফেলে।
তার মানে তারাও কিছু জানে না। শুভর টেনশন হচ্ছে এই ভেবে যে আসলে কি করতে চলেছে। শুভর বাবা কিছুক্ষণ পর সবার সামনে শুভ আর আরুষির এঙ্গেজমেন্ট অ্যানাউন্সমেন্ট করলো। এটা শুনে শুভর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। শুভ খুব রাগী একটা লুক নিয়ে বলল, এসব কি হচ্ছে বাবা? আগে আরুষি মাকে আংটিটা পরা, পরে সব কথা হবে। আজমল চৌধুরী শুভর হাতের আংটিটা দিয়ে বলে। শুভ কিছুক্ষণ নীরব থেকে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করলো। এখানে এত লোকের সামনে কোনো সিন ক্রিয়েট করতে চায় না শুভ, কিন্তু তবুও বাবার সম্মান বাঁচাতে শুভ কলির সাথে এত বড় অন্যায় করতে পারে না। শুভ আংটিটির দিকে কিছুক্ষণ তাকিয়ে কি যেন ভাবলো। কি ভাবছিস শুভ? আরুষিকে আংটি পরা? শুভ আরুষির দিকে তাকিয়ে স্বাভাবিক সুরে বলল, সরি আরুষি, আই কুড নট ডু ইট। বলে আংটিটা ওর মায়ের হাতে দিয়ে হল রুম থেকে বের হয়ে গেল। হল রুমের সবাই শুভর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। শুভর এমন আচরণে হল ভর্তি মানুষ সবাই অবাক হয়ে গেল। শুভ, শুভ, স্টপ শুভ। শুভ থেমে গেল। হোয়াট বাবা? কি সমস্যা তোমার? বাবা, ইউ ডো আন্ডারস্ট্যান্ড, ওয়াও নেট ম্যারিড নাও। বাট হোয়াই? তোমাকে প্রপার কারণটা বলতে হবে, এভাবে বললে হবে না। তোমার সাথে সব বন্ধু বান্ধবদের বিয়ে হয়ে ছেলে মেয়ে হয়ে গেল, আর তুমি বিয়ে করবে না? বিয়ে করবে না বলে বেড়াচ্ছ। আরে এখন বিয়ে না করলে কয়েকদিন পর তো মেয়েও পাবো না তোমার জন্য। ওহ বাবা, আমি বলিনি আমি বিয়ে করব না। আমি বিয়ে করব, কিন্তু এখন না। এখন না তো কখন? আমি মরে গেলে? বেটা তুই পাইছসটা কি? সত্যি করে বল তো, তোর কোনো সমস্যা নেই তো? আমার মনে হয় তোকে ডাক্তার দেখানো দরকার। আজমল চৌধুরীর কথা শুনে মাহির আর রাহি হেসেই দিল। শুভ তাদের দিকে রাগী চোখে তাকালো। দুজনে চুপ হয়ে যায়। বাবা, কি সব আজে বাজে বলছো তুমি? মা, তুমি কিছু বলছো না কেন? আরে তোর মা কি বলবে? তুই আগে আমার কথার উত্তর দিবি। তুই আরুষিকে বিয়ে করবি কি না? না। না মানে কি? না মানে না, আমি আরুষিকে বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? বিকজ আই লাভ ওয়ান। ও রিয়েলি? হু সি ইজ? হোয়াট দ্য নেম? ডিটেলস বলো। সময় হলে আমি বলে দিব বাবা। সময় হলে মানে আর কত সময় লাগবে? আরে এই বয়সে আমি দাদা হয়ে যাবার কথা, অথচ আমার ছেলে বলছে সময় হয়নি। শুভ সরল জবাব। শুভ ওর বাবার কাণ্ড দেখে আজ সত্যিই শকড। এমন আচরণ আগে কখনো করেনি। শুভ দেখলো আরুষির পুরো পরিবারই তার জবাব শোনার জন্য তাকিয়ে আছে। শুভ ওর এলোমেলো চুলগুলো দুহাত দিয়ে পিছনে ঠেলে দিয়ে জোরে একটা শ্বাস নিয়ে বলল, আমি কলিকে ভালোবাসি বাবা, আর বিয়ে করতে হলে ওকে করব, আর কাউকে না। কোন কলি? শুভর মা আজমল চৌধুরীর কাঁধে হাত রেখে বলল, মনে নেই তোমার গ্রামে সেই পিচ্চি মেয়েটা যার কথা তোমাকে বলেছিলাম? আমাদের স্কুলের প্রধান শিক্ষক আসলাম আমিরের মেয়ে। আরে ওটা তো একটা বাচ্চা মেয়ে, তোমার ছেলে হাঁটু বয়সের সমান। ওই মেয়ে তো নিজেই একটা বাচ্চা, আর একটা বাচ্চা মেয়েকে বিয়ে করলে এই জীবনে আর নাত নাতনির মুখ দেখে মরার ইচ্ছা ছেড়ে দিতে হবে শুভ্রর মা। ওহ বাবা, প্লিজ স্টপ। তো বাচ্চা না ও, জাস্ট রিল্যাক্স। তুমি কি পাগল শুভ্র? এক তো মেয়ের বয়স কম, তার উপর চৌধুরী পরিবারের পুত্রবধূ হওয়ার কোনো যোগ্যতাও নেই সেই মেয়ের মধ্যে। তুই কি দেখে এমন মেয়ের জন্য পাগল হয়েছিস? মানুষজন শুনলে সবাই ছিছি করবে, কারো কাছে আমি মুখ দেখাতে পারবো না, সেটা কি তুই বুঝতে পারছিস না? শুভর রাগটা এখন চরম সীমায় পৌঁছে গেল। তাই বাবার একদম সামনে গিয়ে চোখে চোখ রেখে বলল, ওর হয়তো চৌধুরী বাড়ির পুত্রবধূ হওয়ার যোগ্যতা নেই, কিন্তু এই শুভর বউ হওয়ার সব গুণ আছে। এটাই আমার জন্য যথেষ্ট। যদি ওকে মেনে নিতে না পারো, তাহলে আমাকেও তোমাকে ভুলে যেতে হবে। ভুলে যেতে হবে শুভ নামের কোনো ছেলে আছে তোমার, আর কোনোদিন আমার মুখও দেখতে পারবে না। আর এটাই শুভ চৌধুরীর প্রমিস তোমার কাছে। শুভ চলে গেল কথাটা বলে। ফাহিমও শুভর পিছে পিছে গেল। শুভর বাবার একটা চেয়ারে বসে পড়ল। আজহার চৌধুরী ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, ভাই, আমাদের এখন ভেতরে যাওয়া দরকার। হল রুম ভরা মেহমান, আর আমরা সবাই এখানে। তারা কি মনে করেছে? আজহার, তুই কি জানতি এসব? মাথা নেড়ে সায় দিল। আমাকে কেন বলিসনি? আর তোরা সবাই শুভ্রকে বাধা দিস না কেন? কিভাবে দিব ভাই? কলির প্রতি শুভর পাগলামি দিন দিন বেড়েই যাচ্ছিল। সবাই ওকে কলি থেকে দূরে থাকতে বলায় নিজেকে নেশার মধ্যে ডুবিয়ে দিতে লাগলো। ছেলের এই অধপতন দেখেও কিছুই করতে পারছিলাম না।
আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু এমনি আপনি ব্যবসা নিয়ে ভীষণ টেনশনে থাকেন, তাই আমরা চাইনি শুভকে নিয়ে আপনি আরও টেনশন করুন। কিন্তু কয়েকদিন ওর চেঞ্জ দেখে আমি কিছুটা অবাক হয়েছিলাম। তারপর খোঁজ নিয়ে জানতে পারলাম ওই মেয়েটাও শুভকে ভালোবাসে। তাই তো শুভ তার বাজে অভ্যাস সব ছেড়ে দিয়েছে। এসব দেখে শুভকে আর কিছুই বলতে পারেনি। আর সে অপমান আর লজ্জায় পার্টি থেকে চলে গেল। ওর পরিবারও পিছে পিছে চলে গেল। বাড়িতে গিয়ে সব ভাঙচুর করতে লাগলো রাগে। শুভর প্রতি ওর ভালোবাসা এখন অভিমানে পরিণত হয়েছে। আমি তোমাকে ছাড়বো না শুভ, এই অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। কোথায় যাচ্ছিস ইয়ার? কথা শোন আমার। প্লিজ ফাইন, তুই এখন আবার শুরু করে দিস না। এমনি আমি টেনশনে আছি। সব তো শেষ করে দিয়ে আসলি ভেতরে, তাহলে এখন আবার কিসের টেনশন? কলির ফোন বন্ধ ফাইন। আমার মন বলছে কিছু একটা হয়েছে। তুই বেশি ভাবছিস। হয়তো তুই এই কয়েকদিন ফোন না করায় রাগ করে ফোন বন্ধ করে রেখেছে। না ফাইন, আমার মন বলছে ও কিছু জেনেছে। যেখানে আমরা জানতে পারলাম না, আমাদের সবার জন্য একটা সারপ্রাইজ ছিল, সেখানে ও কীভাবে জানবে? তুই এত কিছু ভাবিস না। এখন রাত অনেক হয়েছে, তুই এখন বাসায় চল, কাল সকালে দেখা করিস প্লিজ শুভ। সকাল সকাল শুভ চলে গেল কলির সাথে দেখা করতে। কিন্তু এখন তো কলির স্কুলের ছুটি চলছে, তাই কলি এখন বাসা থেকে বের হবে না। তাহলে শুভ শিলাকে ফোন দিল। শিলার কাছ থেকে জানতে পারলো কলি এখানে নেই, ওর পুকুর বাসায়। তাই শুভ আর দিশা না পেয়ে সোজা কলির বাসায় চলে গেল। কলির মা উঠান ঝাড়ু দিচ্ছিল। এমন সময় একটা গাড়ি বাড়ির সামনে এসে থামলো। কলির মার বুঝতে বাকি রইল না গাড়িটা কার। শুভ গাড়ি থেকে নেমে কলির মায়ের সামনে দাঁড়ালো। শুভ, তুমি এখানে কি জন্য এসেছো? আন্টি, কলি কোথায়? কলিরে দিয়ে তুমি কি করবা? শুনলাম তোমার বিয়ে ঠিক হয়েছে। নিজের হবু বউয়ের কথা চিন্তা করো এখন। আল্লাহর বাস্তে আমার মেয়েটারে ছাইরা দাও। শুভর ধারণাই ঠিক হলো, কলি ওর এঙ্গেজমেন্টের কথাও জানে। ছেড়ে দেওয়ার কথা বললে কি ছেড়ে দেওয়া যায় আন্টি? কলি নিজেই ওর জীবনের সাথে আমাকে জড়িয়েছে, আমি বাধ্য করিনি। এখন ও চাইলেও এই বাঁধন থেকে মুক্তি পাবে না। আপনি ঠিকই বলেছেন, আমার শুধু আমার হবু বউয়ের কথাই চিন্তা করা দরকার। এখন বলুন আমার বউ কোথায় কোথায় লুকিয়ে আছে? আমি জানি ও রাগ করে আছে আমার উপর, তাই তো ফোন বন্ধ করে বসে আছে। এঙ্গেজমেন্টের কথা আমি নিজেও জানতাম না, এমনকি আমার পরিবারের কেউ জানতো না। এসব আমার বাবার প্ল্যান ছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু আমি সারপ্রাইজ হয়নি, শকট হয়েছি। আমি সাথে সাথে এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করে দিয়েছি। কলির মা সব শোনার পরও বলছিল না কলি কোথায়, তাই শুভ বাঁকা হেসে বলল, আন্টি আপনি না বললে ইটস ওকে, আমি নিজেই স্যারকে ফোন করে জেনে নেবনি। কলির মা হতভম্ব হয়ে গেল শুভর কথায়। আরে দাঁড়াও, আমি বলছি। শুভ ঠিকানাটা নিয়ে আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে গেল কলির সাথে দেখা করতে। আর কলির মা শুভর যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, কি সাংঘাতিক পোলারে বাবা, নিজের হবু শাশুড়িকেই ব্ল্যাকমেল করে। কলি মন খারাপ করে বসে আছে। সামনে বিস্তীর্ণ এক নদীর পাড়ে। এপারে মানুষজনের আনাগোনা থাকলেও ওপারে মানব শূন্য, শুধু কিছু জঙ্গলের মতো আর ক্ষেত দেখা যায়। এপারে ঘরবাড়িগুলো এখান থেকে অনেকটা দূরে দূরে অবস্থিত। কলি যেখানে বসে আছে সেখানে তেমন মানুষজন আসে না, তাই কলি যখনই ফুপুর বাসায় আসে এখানে আসতে ভুলে না। জায়গাটা যেমন নিরিবিলি তেমনই দেখতে সুন্দর। কিছু কাশফুল নদী ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর তার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল কয়েকটা বটগাছ। কলি যখনই এখানে আসে মনে মনে চিন্তা করে এই বটগাছগুলোর বয়স কত হবে, কারণ এই গাছগুলো নাকি তার বাবার আমল থেকে দাঁড়িয়ে আছে। সূর্যের আলো আর তীক্ষ্ণ রশ্মিপাত করে বুঝিয়ে দিচ্ছে রোদের তীব্রতা। তাই কলি উঠে গাছের নিচে একটু ছায়ায় গিয়ে বসলো। মনকে শান্ত করতে নদীর বুকে কিছু ছোট ছোট পাথর নিক্ষেপ করছে। কলির কাছে মনে হচ্ছে পাথরগুলো আঘাত সোজা তা ওর বুকে গিয়ে লাগছে। তা না হলে কেন এত কষ্ট লাগছে? বুকের চিনচিন করে ব্যথাটা আজকাল একটু বেশিই করে, যা কলিকে ঘুমাতে দেয় না শান্তি মতো। ওর ওষুধ কি? এর ওষুধ কি আজও আছে তা কলির জানা নেই। শুভ কলির ফুপুর বাড়ির সামনে এসে পড়েছে, কিন্তু কলিকে কিভাবে খবর দিবে ভাবতে লাগলো। তাছাড়া শুভর কথা শুনে কলি আসবে কিনা সেটাও নিয়ে সন্দেহ আছে। পিচ্চি হলে কি হবে, তেজ দিয়ে ভরা শরীর। কিন্তু শুভ নাছোড়বান্দা, কলির সাথে কথা না বলে এ গ্রাম থেকে এক কদমও যাবে না। অনেক ভেবে চিনতে কলির কাজিন মামুনকে ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি শুভ বলছি। শুভ, কলি শুভ?
কলি শুভ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তোমার একটু হেল্প লাগবে ভাই। কলির সাথে দেখা করতে চান তাই তো? তুমি কি করে জানলে? মামি ফোন দিয়ে আপনার কথা বলেছে, কারণ আমি ছাড়া এই বাড়ির কেউ আপনার আর কলির কথা জানে না, তাই আর কি। আমি বুঝতে পারছি ব্যাপারটা। আসলে ভাইয়া কলি খুব ভেঙে পড়েছে, খাওয়া দাওয়া ছেড়ে সারাদিন নিজেকে ঘরবন্দি করে রাখতো। ওর এসব পাগলামি দেখে মামি ভয় পেতে লাগলো কলি আবার আগের মতো উল্টোপাল্টা কিছু করে না বসে। তাই আমি ওকে এখানে নিয়ে আসলাম, যাতে ওকে চোখে চোখে রাখতে পারি। ধন্যবাদ মামুন। তুমি জানো না তুমি আমার কি উপকারটা করেছ। আমি নিজে এই জিনিসটা নিয়ে ভীষণ ভয় ছিলাম। আমি জানি ও আমাকে নিয়ে একটু প্রসেসিং, একটু 19-20 হলে নিজের ক্ষতি করার চেষ্টা করে। সেটাই আমিও জানি। আমি ওর সাথে দেখা করতে চাই মামুন, কিন্তু আমার কথা জানলে ও দেখা করতে চাইবে না, জিদ ধরে বসে থাকবে। প্লিজ একটু ম্যানেজ করতে পারবে? ও নিয়ে চিন্তা করবে না ভাইয়া, আমার কিছু করতে হবে না। আমি বলে দিচ্ছি ও কোথায়, আপনি নিজে ওর সাথে দেখা করতে পারবেন। এরপর মামুন শুভকে লোকেশনটা বুঝিয়ে দিল। শুভ কিছুটা খোঁজাখুঁজির পর পেয়ে যায় ওর কাঙ্ক্ষিত মানুষটিকে। নদীর পাড়ের গাছগুলোর নিচে একটা মেয়ে বসে আছে আর কিছুক্ষণ পর পর নদীতে কিছু একটা ছুঁড়ে মারছে। শুভর বুঝতে বাকি রইল না এটাই কলি। এটা কলি ছাড়া আর কেউ হতেই পারে না। এমন অদ্ভুত কার্যকলাপ শুধু তার কলিই করতে দ্বারাই সম্ভব। শুভ গাড়ি থেকে বের হয়ে মৃদু পায়ে কলির কাছে গিয়ে কিছুক্ষণ শান্ত চোখে কলির দিকে তাকিয়ে থেকে কলির পাশে গিয়ে বসে পড়ল। এভাবে হঠাৎ কেউ কলির পাশে বসায় কলি প্রথমে ভয় পেয়ে যায়। চমকে তাকায় পাশে বসা মানুষটির দিকে। এ কি, এ তো শুভ। শুভ কলির দিকে তাকিয়ে আছে আর মুখের সে মনোমুগ্ধকর হাসি, যা দিয়ে সবাইকে ঘায়েল করতে পারে সহজেই। কলিও কিছুক্ষণের জন্য হারিয়ে গেল শুভকে নিজের এত কাছে পেয়ে। কিন্তু পর মুহূর্তেই কলি শুভর এঙ্গেজমেন্টের কথা মনে পড়ে যায়। সুন্দর মুখটা হঠাৎ প্যাকাশে হয়ে যায়, কিছুটা অভিমান আর কিছুটা রাগের কারণে সেখান থেকে চলে যেতে নেয়। কিন্তু শুভ কলির হাতটা ধরে ফেলে। জান, কোথায় যাচ্ছিস? জাহান্নামে যাবেন? ছি, কী সব বলছিস? আমি তোকে নিয়ে জান্নাতে যেতে চাই, আর তুই আমাকে ফেলে জাহান্নামে যাচ্ছিস। ইজ নট রাইট জান। কে আপনি? কখন ধরে জান জান করছেন, আবার আমার হাত ধরে রেখেছেন। আমি আপনাকে চিনি না, তাই আমাকে একা ছাড়ুন প্লিজ। কলি শুভর কাছ থেকে এক ঝটকায় হাত সরিয়ে চলে যেতে নিল। কলিকে আটকাতে আচানক কলির সামনে গিয়ে দাঁড়ালো। সরি জান, এই দেখ কানে ধরলাম, আর এমন হবে না। দেখুন, সরে দাঁড়ান আমার সামনে থেকে। আর আপনি এখানে কি করছেন? এখন তো আপনার হবু বউয়ের সাথে থাকার কথা। ও, বুঝতে পারছি, দাওয়াত দিতে এসেছেন তাই তো? কী সব বলছিস? শোন আগে আমার কথা। আমি কিছু শুনতে চাই না বলে কলি আবার হাঁটা ধরলো। এবার শুভর মাথাটা গরম হয়ে গেল। স্টপ কলি, এক কদমে আর বাড়াবি না, তাহলে আমার থেকে খারাপ আর কিন্তু কেউ হবে না। কলি ভয় পেয়ে যায় শুভর এমন আচরণ দেখে। শুভ কলির হাতটা ধরে টেনে গাছের পিছনে আড়ালে নিয়ে যায়। ওর হাতটা পেছনের দিকে বাঁকিয়ে নিজের সাথে চেপে ধরে। ভালোবাসি বলে মনে করিস না তুই আমার মাথায় উঠে নাচবি। আমি শুভ মাথায় তুলতে পারলে আবার আসার মাত্র 1 মিনিট সময় নিব না। শুভর এমন আচরণ দেখে কলি কিছুটা ভয় পেয়ে যায়, তবুও নিজেকে শুভর থেকে কিছুটা ছোটানোর চেষ্টা করছে। তা দেখে শুভ হেসে দিল। তোর মনে হয় তুই আমার সাথে পারবি? আর সাপের মতো হুসহুস করছিস কেন? কিছু বলবি? কলি কিছু বলতে নিলে শুভ মুখে হাত দিয়ে থামিয়ে দেয়। আগে আমার কথা শোন। আমি যেখানে ছিলাম সেখানে কিছু সমস্যার কারণে হয়তো তোর সাথে যোগাযোগ করতে পারিনি, তার জন্য সরি। আমি আগেই বলছি। আর এঙ্গেজমেন্টের আমি কোনো কিছুই জানতাম না, সত্যি বলছি। তাই আমি ওটা ক্যান্সেল করে দিয়েছি আর সবাইকে তোর কথা বলেও দিয়েছি। এবার তুই বল, কি বলতে চাস? ছাড়ুন আমায়। শুভ কলিকে ছেড়ে দিল। কলি নিজের হাতটা দোলতে দোলতে বেপাস বলে ফেললো। করলেন না কেন? করে ফেলতেন। আমি কি ধরে রেখেছি? এঙ্গেজমেন্ট না করে আমার উপর দয়া করছেন মনে হয়? লাগবে না আপনার দয়া। আমিও বাবাকে বলে দেবো আমার জন্য একটা প্রিন্স খুঁজে আনতে। বলার সাথে সাথেই শুভ কলির গাল দুটো চেপে ধরে। শুভর চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে, কি বললি তুই? আবার বলতো। আজকাল তো সাহস বেশি বেড়ে গেছে। আমাকে রাগাস না কলি, তোর জন্য ভালো হবে না। আমাকে এখনো চিনিসনি তুই। আমার আর একটা রূপ আছে, সেটা তোকে দেখাতে চাই না। আর কি যেন বললি, তোর এখনো আরেকটা প্রিন্স লাগবে? মনে রাখবি, তোর প্রিন্স শুধু আমি। অন্য কোনো প্রিন্সের কথা চিন্তা করলে সেটা মাথার থেকে ঝেড়ে ফেল, না হলে এমন হাল করব তোর যে স্বপ্ন আমাকে ছাড়া আর অন্য কাউকে ভাবতেও পারবি না। শুভ কলির গালটা এমন ভাবে ধরে রেখেছে যে ব্যথায় কলির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কিন্তু শুভ আর সেই দিকে কোনো খেয়ালই ছিল না। কিন্তু হঠাৎ কলির চোখে পানি দেখে শুভর
কলিকে ছেড়ে দেয়। কলির সাথে সাথে নিচে বসে পড়ে কাঁদতে কাঁদতে। শুভ নিচে বসে কলিকে বুকে জড়িয়ে ধরে। কলিও শুভর বুকে মাথা রেখে কান্না করতে থাকে। শুভ জানে এতদিন ধরে যে কষ্টগুলো মনের মধ্যে ছিল তাই আজ অশ্রু হয়ে ঝরে যাচ্ছে। তা না হলে এই কষ্ট পাথর হয়ে যাবে। মাঝে মাঝে প্রিয় মানুষকে কান্না করতে দেওয়া ভালো, এতে কষ্ট দূর হয়ে মনটাও হালকা হয়। অনেকক্ষণ ধরে শুভ কলিকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এবার শুভ কলির মুখটা 2 হাত দিয়ে ধরে। স্টপ জান, অনেক হয়েছে। দেখ কাঁদতে কাঁদতে চেহারার কি হাল করেছিস। এখন তো একটু থামো, এত জল আসে কোথা থেকে? এবার কলি আরো জোরে কাঁদতে থাকে। এই জন্য লোকে বলে পিচ্চিদের সাথে প্রেম করতে নেই। কি আমি পিচ্ছি? তাহলে আমার সাথে প্রেম করতে আসছেন কেন? আপনার বয়সের কাউকে খুঁজে নেন। কলি উঠতে নিলে শুভ হাতটা ধরে কলিকে কাছে টেনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ঘটনার আকস্মিক ঘটনা ঘটায় কলি কিছুটা শকড হয়ে যায়। কিছুক্ষণ পর শুভ কলিকে ছেড়ে দিয়ে কলির কানের সামনে পিষপিষিয়ে বলে, আমি মোটেও তোকে পিচ্ছি মনে করি না জান। পিচ্ছিদের সাথে মানুষ এমন করে বলতো? তুই তো আমার বউ, শুধু ঘরে নেওয়া বাকি। এবার কলি হেসে দিল। এতক্ষণ পর শুভ কলির মুখে হাসি ফোটাতে পারলো, যে হাসিতে শুভ তার সব ক্লান্তি দূর করতে পারে, মনে শান্তি ফিরে পেতে পারে। শুভ কলি কিছুক্ষণ নদীর পাড়ে বসে তাদের মধ্যে সব ঝামেলা নিজেরাই মিটিয়ে ফেললো। কলি আবার যেন তার প্রাণটা ফিরে পেল, যা এতদিন ছটফট করছিল। মনের যে অসুখে কলি ভুগছিল তার সেই অসুখ যেন পালিয়ে গেল শুভ নামক ঔষধে। শুভকে মামুনের সাথেও পরিচয় করিয়ে দিল কলি। মামুনও তাদের দুজনকে একসাথে দেখে অনেক খুশি হলো।